দর্শক আমন্ত্রণ জানাচ্ছি বিজনেস আওয়ারের নিয়মিত আয়োজন। এই আমাদের প্রতিদিনকার আয়োজন বিজনেস আওয়ারে আমি আপনাদের সাথে আছি, আমি হোসেন শাহাদাত। আজকে আমরা আলোচনা করব গ্যাসের দাম বৃদ্ধি এবং এই বৃদ্ধির প্রভাবে আসলে বিনিয়োগ কীভাবে প্রভাবিত হবে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। তবে তার আগে আমরা আমাদের কাছে কিছু আমাদের সাথে একজন অতিথি যুক্ত হয়েছেন। তিনি খোরশেদ আলম, টেক্সটাইল ব্যবসায়ী এবং বিটিএম এর পরিচালক। জনাব খোরশেদ আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। আমাকে শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আপনার কাছে যেটি জানতে চাইবো যে এই যে সরকার একটি বিনিয়োগ সম্মেলন করেছে কিছুদিন আগে এবং সেই বিনিয়োগ সম্মেলনের আমরা দেখেছি যে বেশ সফল একটি সম্মেলন, কারণ 450 থেকে 500 বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে এসেছে। তারা বাংলাদেশ সম্পর্কে ভালোভাবে জানতে পেরেছে, বাংলাদেশের বিভিন্ন কারখানা পরিদর্শন করেছে, ইপিজেডগুলোতে গিয়েছে এবং তাদের কাছ থেকে বেশ ইতিবাচক সাড়া পাওয়া গেছে এবং বাংলাদেশ যেভাবে নিজেদেরকে উপস্থাপন করেছে সেটিও একটি আশার আলো দেখায় এবং শেষ পর্যন্ত যে বিনিয়োগ প্রতিশ্রুতি আমরা পেয়েছি 3100 কোটি টাকার প্রতিশ্রুতি এখন পর্যন্ত পাওয়া গেছে এবং আরও অনেক বিনিয়োগ আসবে এমনটা আশা করা হচ্ছে। এই যে পরিস্থিতি, এইটির পর যখন আমরা আশা করছিলাম যে বাংলাদেশের যে স্থবির হয়ে যাওয়া বিদেশি বিনিয়োগ, সেখানে একটি আশার আলো যখন দেখছে সাধারণ মানুষ, তখনই আসলে গ্যাসের দাম বৃদ্ধির মতো একটি সিদ্ধান্ত এটি বিনিয়োগকে কতটা ক্ষতিগ্রস্ত করবে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আপনি সঠিক বলেছেন। আমাদের যে বর্তমান সরকারের যে সম্মেলন হইল বিনিয়োগে, বিদেশি বিনিয়োগের উপরে, এখানে কিন্তু বেশ ভালো সাড়া এসেছে, এতে কোনো সন্দেহ নাই। বিগত বাংলাদেশ আমলের এটি মনে হয় সর্ববৃহৎ সম্মেলন হয়েছে। বিদেশিদের আশা এবং বিদেশিরা এসে আমাদের এখানে বাংলাদেশের পরিস্থিতি মানুষের সঙ্গে পরিচিত হয়েছেন। আমাদের ইপিজেডের বা আমাদের বিনিয়োগ করার জন্য স্থানগুলো পরিদর্শন করেছেন, বিভিন্ন স্থানে গিয়েছেন, বিভিন্ন জনের সঙ্গে আলোচনা করেছেন। এটা আমাদের জন্য একটা বিরাট সৌভাগ্য এবং এটা আমরা সাধুবাদ জানাই যে বর্তমান যে আমাদের সরকার আছেন ওনাদের যে পদক্ষেপ এবং ওনাদের যে একটা দুর্দান্ত সাহসিকতার পরিচয় দিয়েছেন, এটার জন্য আমরা ওনাদের সাধুবাদ জানাই যে বাংলাদেশে হয়তো ভবিষ্যতে আমাদের ভালো একটা বিনিয়োগ হবে। বিনিয়োগ যদি কমও হয়, অন্তত বাংলাদেশ সম্বন্ধে ওনাদের ধারণা বাংলাদেশ সরকারের প্রতি বা বর্তমান সরকার যিনি আছেন প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিষয়েও অনেকেই জানেন। তারপরে উনি এসে এই দেশটা দেখতে পারলেন, বুঝতে পারলেন এবং পরিবেশটা বুঝতে পারলেন। এটা খুবই আনন্দদায়ক বিষয় হবে। এখন আপনার প্রশ্নটা ছিল মেনলি যে গ্যাসের মূল্য বৃদ্ধির কারণে এতে কোনো ক্ষতিগ্রস্ত হবে কিনা। এখন দেখেন, প্রত্যেকটা জিনিসেরই একটা পলিসি থাকে, নীতিমালা থাকে। যিনি এখানে আসবেন তিনি কিন্তু অবশ্যই তার একটা কস্টিং এর ব্যাপারে কথা বলবেন, দেখবেন হয়তো ওনারা চিন্তা করেছেন এখানে আসার জন্য আরো 2 মাস আগে বা 3 মাস আগে, 6 মাস আগে থেকে ওনারা পরিকল্পনা করেছেন যে এখানে আইসা এই ইন্ডাস্ট্রিটা করবেন, এই ইন্ডাস্ট্রির পরিবর্তে এটা করবেন বা এগুলা যাই হোক, তাদের একটা পরিকল্পনা আছে নিশ্চয়ই। যারা এসেছেন তার মধ্যে 50% হয়, 25% হয়, যথেষ্ট হবে। কিন্তু যখনই কি ধরেন এই তারা সম্মেলন করে ঘরে ফিরে যাওয়ার পরে ওনারা যখন গিয়ে ওখানে গিয়ে শুনলেন, দেশে গিয়ে শুনলেন, দেশে ফিরত গিয়ে শুনলেন যে এখানে জ্বালানি মূল্য 33% বাড়ানো হয়েছে। এটা স্বাভাবিক। ধরেন আপনিও যদি কোনো জিনিস একটা প্ল্যান করে থাকেন যে কোনো একটা জিনিস কিনবেন, প্ল্যানিং করে থাকেন, এখন যদি দেখেন যে হঠাৎ আপনি আসার একদিনের মাথায় 33% বৃদ্ধি হয়েছে, এটা অবশ্যই চিন্তার বিষয়। কেন যারা আসবেন এখানে তারা ব্যবসা করতে আসবেন, বিনিয়োগ করতে আসবেন এবং ব্যবসা এবং বিনিয়োগটা কিন্তু হবে কি তার পক্ষে হইতে হবে, তার লাভ হইতে হবে। আমি ব্যবসাটা করবো কিন্তু আমার লাভ না হয় আমি কেন ইনভেস্ট করবো। এখন উনি যদি দেখে যে এখানে জ্বালানি 33% বৃদ্ধি হয়েছে, এটা হয়তো তাকে আবার পুনরায় তার প্রোডাক্টের জন্য কস্টিং করতে হইতে পারে। এটা আমি মনে করি যদি গ্যাসের উপরে যেগুলো নির্ভরশীল ইন্ডাস্ট্রি, এখানে আমার মতে 2টা ভাগ হওয়া উচিত। একটা হলো জ্বালানি নির্ভর, যেখানে গ্যাস এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দরকার হবে। যেমন আমি যদি বলতে পারি টেক্সটাইল খাত, টেক্সটাইল খাতে গ্যাস এবং বিদ্যুৎ ছাড়া আপনি কখনো এই মেশিনপত্র চালাতে পারবেন না। অন্যান্য খাত যেগুলো আছে, কৃষি বলেন, মৎস্য বলেন, বিভিন্ন আছে বা আইটি বলেন,
বিভিন্ন জিনিস আছে, সেগুলো তো হয়তো গ্যাসে বা বিদ্যুতের দরকার নেই, ওগুলো আপনি এইভাবে করতে পারবেন, ব্যাংকিং বলেন। তো এখন আমার বক্তব্য একটা জিনিস আছে এখানে, আমরা যে এখানে বিদেশিদের আমরা বিনিয়োগের আহ্বান জানাচ্ছি, আমরা কি সত্যিকার অর্থে বাংলাদেশের জ্বালানির বিষয়ে গভীরভাবে চিন্তা করেছি? যদি করে থাকি, তাহলে কি আমরা এটাও চিন্তা করেছি যে আমাদের বাংলাদেশের যে নিজস্ব টেক্সটাইল খাতে আপনার $22 বিলিয়ন এখানে ইনভেস্ট করা আছে টেক্সটাইল খাতে, এবং বাংলাদেশের বিশ্বের শ্রেষ্ঠ মেশিনপত্র দিয়ে এটা সাজানো আছে, যে কোনো ধরনের কাপড় বস্ত্র এখানে তৈরি হবে গার্মেন্টসকে এটা সাপ্লাই করার জন্য। অতএব এখানে বর্তমানে আমাদের 30% উৎপাদন বন্ধ গ্যাসের অভাবে। এখন এই যে 30% বন্ধ, আমরা আমাদের ফ্যাক্টরি চালাতে পারতেছি না, উৎপাদন বন্ধ হয়ে আছে, এর জন্য আমাদের কস্টিং বেশি হয়ে গেছে। আমরা শ্রমিকদের বসায় বসে বেতন দিচ্ছি, কোনো পরিকল্পনা নাই। পরিকল্পনা বলতে আপনাকে যে বলবো, আপনি অনেকবার বলেছি আপনাকে, দেখেন প্রত্যেকটা দেশের প্রত্যেকটা জিনিসের পরিকল্পনা থাকে 2 বছর 5 বছরের, কিন্তু আমাদের দেশের যে গ্যাসের যে পরিকল্পনা বিহীন, আপনি দিনে আপনি আজকে একটা প্রোগ্রাম করবেন, একজনের সঙ্গে একটা কস্টিং করে একটা অর্ডার বিক্রি করবেন, মাল কালকে সকালে ঘুমের থেকে উঠে দেখবেন দাম বেড়ে গেছে, পরে দেখা গেলো সে অর্ডারটা আপনি ফুলফিল করতে পারবেন না। তো আমরা যে জন্য অনেকবার বলেছি তিতাস কর্তৃপক্ষ বা আপনার পেট্রো বাংলাকে, যে আপনি একটা নীতিমালা তৈরি করেন। নীতিমালা হবে যে আগামী 2 বছর 1 বছর 5 বছরের জন্য গ্যাসের মূল্যটা কত থাকবে, কি পরিমাণ গ্যাস আপনি সরবরাহ করতে পারবেন, আপনার কাছে কি পরিমাণ মজুদ আছে, এটা দিয়ে কি করতে পারবেন। আপনি যদি শুধু বলেন আমি এলএনজি এনে দিব, ইনপুট করে দিব, এটার উপরে কিন্তু এটা এত কিছু নির্ভর করবে না। টেক্সটাইলের ক্ষেত্রে আপনি টাইম মতো দিতে পারবেন না, তখন মিল বন্ধ থাকবে। যেমন আমরা গত ফেব্রুয়ারিতে দেখেছি আমাদের 30% মিল বন্ধ। আমাদের বলা হলো কি যে এলএনজি জাহাজ এসেছে সামিট গ্রুপের, এটা এখন চিটাগং পোর্টে গ্যাস দিবে, কালকে থেকে পরশু থেকে আমরা গ্যাস পেয়ে যাব। কিন্তু সেটা যখন নাকি কানেকশন বা গ্যাস সরবরাহ করতে গেছে ভেসেল থেকে, তখন দেখা গেল ওখানে সমস্যা দেখা দিচ্ছে, সেটা হলো না, জাহাজ পাঠানো হলো সিঙ্গাপুরে। তো এই জিনিসগুলো পরিকল্পনা করে আপনি যদি শুধু এলএনজির উপরে নির্ভর করে বিদেশি বিনিয়োগ আনেন, আমার মনে হয় এখানে ভুল হবে। আপনাদের করতে হবে নিজস্ব খনন, নিজস্ব যে গ্যাসের যে আমাদের আছে। আপনি আমাদের সমুদ্র বিজয় হয়েছে, সেই সমুদ্র বিজয় করার পরে দেখেন আমরা কত কি পরিমাণ আমরা ওইখানে খরচ করেছি, আনন্দ করেছি, কত রকমের আয়োজন করেছি। আজ পর্যন্ত সেই সমুদ্রে বঙ্গোপসাগরে আপনার গ্যাস উত্তোলন করা হয়নি। এখানে যদি আপনি 4টা ভাগ আমরা জনাব খোরশেদ আলম, আমরা আবারও আপনার কাছে আসবো আলোচনায়। আমরা এই মুহূর্তে একটু ঢাকা কলেজের খবরাখবর জেনে আসতে, কারণ ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ হাসান। হাসান, এই সংঘর্ষটা আসলে কেন হয়েছে এবং সেখানকার পরিস্থিতি কি, আপনি সবশেষ পরিস্থিতি আমাদেরকে জানান। সিটি কলেজের সামনে অবস্থান করছি। আসলে এখন থেকে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা নাগাদ আগে আসলে ঢাকা কলেজ এবং ঢাকা সিটি কলেজের মধ্যে একটা ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটেছে। বলতে গেলে এটা একটা সংঘর্ষ। আসলে মূলত এই সংঘর্ষগুলো আসলে এই ঢাকা কলেজ, সিটি কলেজ এবং আইডিয়াল কলেজের মানে মাঝে মধ্যে এই সংঘর্ষগুলো হয়ে থাকে। তবে এই বিষয়গুলো আসলে বলতে গেলে অনেকটা আধিপত্য বিস্তার বা ঠুনকো কিছু মারামারির ঘটনা থেকেও অনেক সময় হয়ে থাকে। তো এই জায়গা থেকে আসলে যে ঘটনাটা আসলে ঘটেছিল গত পরশুদিন বাসে যাতায়াতের সময় ধাক্কাধাক্কি বা হাতাহাতির ঘটনা থেকেই আজকে এই পাশ দিয়ে যাওয়ার সময় ঢাকা কলেজের শিক্ষার্থীদের ধাওয়া দেয় সিটি কলেজের শিক্ষার্থীরা, এবং তারপরে আসলে দুই পক্ষ উত্তেজিত হয়ে পড়ে এবং এক পর্যায়ে ইটপাটকেল ছোড়ার মতো ঘটনা ঘটে এবং পরিস্থিতি আসলে তখন থেকে নিয়ন্ত্রণের জন্য এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং এখানে 2টা ইউনিট, রমনার 2টা ইউনিট, আসলে এক ইউনিট ঢাকা সিটি কলেজের এখানে এবং ঢাকা কলেজের ওখানে আরেকটা ইউনিট, দুই পক্ষকে আসলে মেনটেন করার চেষ্টা করছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন রমনার ডিসি
মহোদয়, ওনার সাথে আমরা একটু কথা বলতে চাই আসলে কি জন্য এই ঘটনা। এটা আমরা যতটুকু এখন পর্যন্ত জানা সেটা হচ্ছে যে সিটি কলেজের দুইজন স্টুডেন্ট মানে বাসে আসতেছিল, ঢাকা কলেজের স্টুডেন্ট, ওরা নাকি বাস থেকে নামায় মারছে। আর কি কারণে মারলো এটা আমরা এখনো যা বুঝতে পারি না, এদের সাথে কথা বলতে হবে। এখন এটাকে কেন্দ্র করে এটা হয়েছে, এটা এদের কাছ থেকে শোনা আর কি। তা আমরা এটা ভিতরে এটা খোঁজখবর নেব যে আসলে কি কারণে কি হইলো। এর মধ্যে দুইটা পক্ষকে দেখছেন যে একেবারে মুখোমুখি হয়ে গেছিল এবং তারা কিন্তু ধাওয়া পাল্টা ধাওয়া এবং অনেক ইট পাটকেল মারতেছিল। মাঝখানে আমরা দুই পক্ষ দুইটা টিম গঠন করে আমরা কিন্তু একটা ঢাকা কলেজকে আমরা ভিতরে ঢুকাইছি এবং পরবর্তীতে আমরা এই সিটি কলেজের ক্যাম্পাসের ভিতরে ঢুকাই দিয়েছি। এখন একেবারে মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক, যান চলাচল আসলে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কিনা? না, হতাহত এরকম উল্লেখ করার মতো না। এমনিতে ঢিল লাগতে পারে, হয়তো এরা ঢিল মারছে, ওদের লাগছে, ওরা ঢিল মারছে, এদের লাগছে, আমাদেরও অনেককে একটু ছোটখাটো আহত হয়েছে, উল্লেখ করার মতো কিছু না। এখন কি পরিস্থিতি? আপাতত পরিস্থিতি একেবারে স্বাভাবিক, এখানে কিচ্ছু নাই। এখন আমরা ফোর্স রাখতেছি যেন আবার নতুন করে কোনো রিপার্কেশন যেন না হয়, এটাই। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি শুনছিলেন যে এখানে রমনার যিনি ডিসি আছেন দায়িত্বে, উনি আমাদেরকে জানালেন যে আসলে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কিন্তু সিটি কলেজের দুই শিক্ষার্থীকে আসলে পেটানোর যে অভিযোগ বাসের মধ্যে, সেটা থেকেই কিন্তু আসলে মূলত এই সংঘর্ষের সূত্রপাত। তবে পরিস্থিতি এখন অনেকটা স্বাভাবিক, তবে কিছুটা ফোর্স এখানে রাখা হচ্ছে পরবর্তীতে যেন আসলে কোনো রকম সংঘর্ষ বা কোনো রকম যেন ঘটনা না ঘটে। তো ঢাকা কলেজ এবং সিটি কলেজের সংঘর্ষ বা হাতাহাতি বা যে উত্তেজনা, সেই নিয়ে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। পরবর্তীতে আর কোনো তথ্য আসলে বা কোনো ঘটনা ঘটলে আপনার মাধ্যমে আমরা দর্শককে জানানোর চেষ্টা করব। শাহাদাত। হাসান, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা জানাচ্ছিলাম ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের যে ঘটনা ঘটেছে কিছুক্ষণ আগে, তার খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ হাসান। আমরা আবার আলোচনায় যেতে চাই। আমাদের সাথে যুক্ত আছেন বিশিষ্ট ব্যবসায়ী এবং বিটিএম এর পরিচালক খোরশেদ আলম। তিনি এই যে শিল্প খাতে গ্যাসের দাম বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকারের, সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা আলোচনা করছি। জনাব খোরশেদ আলম, এখানে আসলে যেটি করা হয়েছে যে নতুন সংযোগের ক্ষেত্রে, অর্থাৎ কেউ যদি নতুনভাবে শিল্প কারখানা করতে চায়, নতুন বিনিয়োগ করতে চায়, সেক্ষেত্রে যেসব সংযোগ দেওয়া হবে সেখানে আসলে মূলত এই বাড়তি যে দাম, সেই দামটি প্রযোজ্য হবে। অন্যদিকে যারা এখন এরই মধ্যে সংযোগ হয়তো অনুমোদন পেয়েছেন কিন্তু হয়তো কারখানা স্থাপন করেননি, এখনও সংযোগ পাননি, তাদের ক্ষেত্রে 50% বেশি যদি তারা ব্যবহার করেন সেক্ষেত্রে এইটি কার্যকর হবে। এই যে এটির কারণে তো একটি বৈষম্য তৈরি হচ্ছে যে আপনারা যারা এরই মধ্যে শিল্প স্থাপন করেছেন তাদের সাথে নতুন যারা আসতে চাচ্ছেন, নতুন বিনিয়োগকারীরা এমনিতেই চ্যালেঞ্জের মুখে থাকেন, সেক্ষেত্রে এটি কি বিনিয়োগকে আরও বেশি নিরুৎসাহিত করবে এবং বিদেশিদের কাছে এটি কি বার্তা দেয় আসলে, এবং এই বৈষম্যের জায়গাটা আসলে কি সমস্যা তৈরি করতে পারে? ধন্যবাদ। দেখেন, আপনি সম্মেলনটা কিন্তু সেমিনারটা মাত্র কিন্তু শেষ হলো একদিন দুদিন আগে। এটা কিন্তু আরো একটু পরে ডিসিশন নিলে ভালো হতো বা প্রকাশ করলে। ওনারা যাওয়ার সাথে সাথেই এটা কিন্তু করা হয়েছে। এটা কিন্তু ওনাদের কাছে এখন তাদের চিন্তার বিষয় হয়ে দাঁড়াইছে যে আমি চিন্তা করে গেছি কি, এখন আসার পরে দেখি 33%। এটা বলা হয়েছে কিভাবে, দেখেন, আপনার যাদের পুরানো মিল আছে তারা যদি আপনার যে রেট আছে সেই রেটে দিবেন এবং আপনি যদি সেখান থেকে গ্যাস ব্যবহার বেশি করেন তাহলে আপনাকে ওই নতুন রেট দিতে হবে, যে পার্সেন্ট আপনি করবেন সেটার উপরে। আর নতুন যারা দরখাস্ত দিয়েছেন তাদের স্যাংশন হয়েছে, ইন্ডাস্ট্রি সেট আপ হচ্ছে, হয়তো লাইনটা সে পরে নিবে, সেখানে তাকে নতুন রেটে দিতে হবে। এখন যারা আপনার এখানে নতুন ইন্ডাস্ট্রি করার জন্য অলরেডি ধরেন দরখাস্ত দিয়েছেন, তাদের বেলাও কিন্তু তারা এখন চিন্তা করবে, একটা ইন্ডাস্ট্রি করার জন্য তারা নিশ্চয়ই একটা কস্টিং করেছে, হিসাব করেছে, পরিকল্পনা করেছে, এই গ্যাসের রেট দিয়ে এই নতুন ইন্ডাস্ট্রিটা চালাবে। এখন যে আপনার 33%, আপনি জানেন যে জ্বালানি খরচ কিন্তু নেই আমাদের, যে বিশেষ করে টেক্সটাইলের কথা আমি বলবো, টেক্সটাইলে কিন্তু সবচেয়ে বড় ফ্যাক্টর জ্বালানি। শ্রমিকদের যেরকম বেতন, জ্বালানি খরচ কিন্তু তার চেয়ে অনেক বেশি, আপনার 2.5 গুণ। শ্রমিকের যে বেতন তার 2.5 গুণ হলো জ্বালানি খরচ। তো এটা কিন্তু বিরাট একটা খরচ হবে এখানে। এটার ব্যাপারে আমার মনে হয় কিছু নেতিবাচক মনোভাব আসতে পারে যে আপনারা হঠাৎ এভাবে করলেন। আর এই জিনিসটা হলো যে আমি যেটা বারবার বলি যে পরিকল্পনা বিহীন। কেন বলি? যে কোনো জিনিসের একটা পরিকল্পনা করা নাই,
যে আপনি নীতি নির্ধারণ করা নাই যে আপনি কতদিন পর বাড়াবেন, কখন বাড়াবেন। এগুলা নিয়ম হলো টেক্সটাইলের জন্য, নিয়ম হলো যে আপনি প্রতি 3 বছর পর 2 বছর পরের জন্য এগুলা ফিক্স আপ করতে পারেন প্রাইস, যে আগামী বছর এটা হবে, তারপরের বছর এটা হবে, আমি গ্যাস এই পরিমাণ দিব। এই জিনিসগুলো যদি আপনি করতে না পারেন তাহলে তো এখানে বিনিয়োগ যারা করতে আসবে তারাও তো আপনি শিখতে পারবে না। আমরা নিজস্ব, ধরেন আমি আপনাকে বললাম যে আমাদের নিজস্ব বিনিয়োগ আছে বাংলাদেশের ব্যাংকগুলার নিজস্ব বিনিয়োগ এখানে $22 বিলিয়ন। আমরা যদি হিসাব করি ইনভেস্টমেন্টের 30%, প্রায় $7 বিলিয়ন আমাদের কাজ হচ্ছে না। মানে অর্থ হলো এই $7 বিলিয়ন আমরা ইনভেস্ট করে আমরা এখানে উৎপাদন করতে হচ্ছে না, কারণ গ্যাস সাপ্লাই নাই, পেশান নাই। জি, জনাব খোরশেদ আলম, আপনি আমাদের সাথে থাকুন। আমরা আবারও একটু যেতে চাই লাইভে। সেখানে আমাদের আগারগাঁতে আমাদের রয়েছেন সহকর্মী রিয়াজ সুমন, তিনি কভার করছেন এই যে সামনে যে বাজেট, সে বাজেট নিয়ে এনবিআর এর সাথে আলোচনা করছেন অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীরা। সেখানে আলোচনা চলছে, আমরা সেই আলোচনার কিছুটা শুনে আসতে চাই। বছর থেকে অদ্যাবধি আমরা 557টি প্রস্তাবনা তৈরি করে আপনাদেরকে প্রেরণ করেছিলাম। আপনারা 85টি প্রস্তাবনা সম্পূর্ণ আংশিকভাবে গ্রহণ করেছেন এবং জাতীয় বাজেটে প্রতিফলিত হয়েছে। আমরা এইবার 34টি এসএমই ট্রেড বডি অ্যাসোসিয়েশন এবং 5টি গবেষণা প্রতিষ্ঠানের সাথে মত বিনিময় করে 140টি প্রস্তাবনা তৈরি করে আপনাদের বরাবর প্রেরণ করেছি। তার মধ্যে ব্যাট সংক্রান্ত 31টি, আইটি সংক্রান্ত 35টি এবং শুল্ক সংক্রান্ত 67টি। আমরা আশা করব আপনারা অত্যন্ত যৌক্তিকভাবে এগুলো সিদ্ধান্ত গ্রহণ করবেন। আর আমি বিস্তারিতভাবে একটু বলার জন্য আমার সাথে এক্সপার্ট আসছেন একজন মুস্তফা ইকবাল, তাকে অনুরোধ করছি বলার জন্য। বিস্তারিত না, ঠিক আছে, ধন্যবাদ। যে সমস্ত এসএমইদের বাৎসরিক লাভবান 5 কোটি টাকা পর্যন্ত প্রতি মাসের পরিবর্তে 7 মাসের কিস্তিতে বিধান করা। যে সকল উৎপাদনমুখী এসএমইদের বাৎসরিক টার্নওভার 1 কোটি টাকা পর্যন্ত তাদেরকে ভ্যাটের আওতার বাইরে রেখে 1 কোটি থেকে 5 কোটি পর্যন্ত কয়েকটি স্ল্যাবে বিভক্ত করে প্যাকেজ ভ্যাটের আদলে সুনির্দিষ্ট কর আরোপ করা। 100 বর্গ ফুট পর্যন্ত ছোট ছোট রিপেয়ার শপ এবং ওয়ার্কশপগুলিকে ভ্যাটের। দর্শক, আমরা এতক্ষণ ছিলাম জাতীয় রাজস্ব ভবনে, সেখানে প্রাক বাজেট আলোচনায় কথা বলছিলেন ব্যবসায়ীরা। আমরা আবার আলোচনায় ফিরতে চাই, তবে আমাদের কাছে একটি সংবাদ রয়েছে যে গ্যাস প্রাইস নিয়ে আমরা যে আলোচনা করছি সেটি নিয়ে সেই প্রতিবেদনটি দেখতে চাই। দুর্নীতি ও অপচয় বন্ধ করলে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রয়োজন পড়তো না, এমনটাই মনে করেন শিল্প মালিকরা। তারা বলছেন আইএমএফের চাপের মুখেই গ্যাসের দাম বাড়াতে বাধ্য হয়েছে সরকার, যা বিদেশি বিনিয়োগকারীদের নেতিবাচক বার্তা দিবে। Connecting east to the west. ভিশন 2035 কেমন হবে বাংলাদেশ? 7.5 মিনিটের এক উপস্থাপনায় তারই রূপরেখা তুলে ধরে জাতির হিরো এখন বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী। 4 দিনের বিনিয়োগ সম্মেলনে হাজির হয়েছিলেন 450 বিদেশি বিনিয়োগকারী। পাওয়া গেছে 3000 কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রতিশ্রুতি। এমন সাফল্যে ঝিমিয়ে পড়া বিদেশি বিনিয়োগে যখন আশার আলো দেখছে মানুষ, ঠিক তখনই বিনা মেঘে বজ্রপাতের মতো এলো গ্যাসের দাম বৃদ্ধির ঘোষণা। নতুন কারখানায় গ্যাস ব্যবহারে এখন গুনতে হচ্ছে 33% বেশি ব্যয়। উদ্যোক্তারা বলছেন এতে ব্যাহত হবে নতুন বিনিয়োগ। নতুন উদ্যোক্তা আসুক, সেটা দেশি হোক আর বিদেশি হোক, তাদের কাছে একটা ভুল বার্তা যাবে যে আমরা লেভেল প্লেইং ফিল্ড পাবো না ইন টার্মস অফ গ্যাস ট্যারিফ। এখন যে প্রাইসটা আপনারা করেছেন এটা আমাদের হিসাবে বৈষম্য হয়, এই কারণে যে আমার জন্য একটা, ওটার জন্য একটা, এগুলা তখন দেখা যাবে যে আপনি আমাকে গ্যাস দিবেন না, রেট যার বেশি তারটা আপনি গ্যাস দিবেন, আমারটা বন্ধ করে দিবেন। গ্যাস উৎপাদনে আমাদের লস হওয়ার পিছনে কারণটা কি? আমি মনে করি কারণ হচ্ছে অপচয়, চুরি। এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসির আদেশে বলা হয়েছে শিল্পে উৎপাদিত নিজস্ব বিদ্যুৎ কেন্দ্র বা ক্যাপটিভে গ্যাসের দাম 31.5 টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে 42 টাকা, আর বয়লারে 10 টাকা বেড়ে হয়েছে 40 টাকা।
13 এপ্রিলের পর যত গ্যাস সংযোগ অনুমোদন পাবে তাদের দিতে হবে বাড়তি দাম। আগের অনুমোদিত সংযোগের ক্ষেত্রে 50 ভাগের বেশি ব্যবহারে প্রযোজ্য হবে এই দাম, আর পুরনো শিল্পের ক্ষেত্রে নতুন দাম দিতে হবে অনুমোদিত লোডের বেশি ব্যবহারে। ব্যবসায়ীরা বলছেন আইএমএফ এর ঋণ পেতেই চাপের মুখে এমন সিদ্ধান্ত সরকারের। আইএমএফ এর প্রচন্ড চাপের মুখেও তারা এক্সিস্টিং কাস্টমারদেরকে যে বাড়ায় নাই সেই জন্য ধন্যবাদ জানাবো। যদিও আমাদের এক্সিস্টিং রেটে বিল পরিশোধ করতে গিয়ে মাস শেষে অনেক সমস্যা আমাদের ফেস করতে হয়। বিগত দিনের ইতিহাসে আইএমএফ এর কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশ লাভবান হয়েছে আমি জানি না, অর্থনীতিবিদরা এই ব্যাপারে কি বলবেন বা বাংলাদেশ ব্যাংক কি বলবেন, তবে ব্যবসায়ী হিসেবে আমরা কখনোই আইএমএফ এর কোনো প্রেসক্রিপশনে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য শিল্প এর কোনো উন্নতি হয়েছে বা ভালো হয়েছে এইটা অন্তত আমরা মনে করি না। রোববার গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা এলেও এ প্রক্রিয়া চলছিল কয়েক মাস ধরেই। বিতরণ কোম্পানির প্রস্তাব ছিল 150% দাম বাড়ানোর। গত 26শে ফেব্রুয়ারি এ নিয়ে তুমুল হট্টগোল দেখা দিয়েছিল মূল্যবৃদ্ধির গণশুনানিতে। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদন দেখছিলাম, আমরা আবার আলোচনায় ফিরতে চাই। জনাব খোরশেদ আলম আছেন আমাদের সাথে। খোরশেদ আলম, যেটি বিকেএমই এর চেয়ারম্যান বলছিলেন যে আইএমএফ এর যে শর্ত, সেই শর্ত মানতে গিয়েই সরকার এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে, আপনিও কি তাই মনে করেন কিনা? আর আইএমএফ এর কাছ থেকে ঋণ নেওয়ার জন্য আমরা যদি এই ধরনের সিদ্ধান্ত নিই যেটি আমাদের বিনিয়োগকে বাধাগ্রস্ত করছে, সেক্ষেত্রে আমাদের সেটি আসলে সঠিক সিদ্ধান্ত কিনা? হাতেম সাহেবের সঙ্গে আমি একমত। কারণ আইএফএম কখনো আমাদের ব্যবসা, আমাদের লাভ লোকসান হচ্ছে সেটা তারা দেখবেন না। ওনারা দেখবেন, ওনারা ঋণ দিবেন, ঋণটা কিভাবে আদায় করা হবে সেই বিষয়ে তারা তাদের নির্দেশনা দিবেন। তবে আমাদের ইন্ডাস্ট্রি চালানোর জন্য পলিসি আমাদের এখানে, কিন্তু আইএমএফ এ কোনো রকমের পলিসি নাই যে আপনি এভাবে ফ্যাক্টরি চালান, এভাবে লোক নিয়োগ করেন, এভাবে এক্সপোর্ট করেন, এভাবে ইম্পোর্ট করেন, এটা কিন্তু নাই। তবে আমাদের কথা হইল যে আমাদের নিজস্ব বুদ্ধি। এখন আমরা লোন নিচ্ছি কিসের জন্য? আপনি আইএমএফ এর লোন নিচ্ছেন কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির জন্য না, কিন্তু আমাদের ইন্ডাস্ট্রির সঙ্গে এগুলো সংযুক্ত হচ্ছে। এটা কোনোদিনও আমাদের কাম্য নয়। আমাদের যে খাতের জন্য আমরা লোন আনবো, আমরা যদি এখন গ্যাস উত্তোলন করার জন্য বা বঙ্গোপসাগরে বা কোনো ব্রিজ করার জন্য বা অন্য কোনো উন্নয়নের জন্য আমরা লোন আনি, সেটার জন্য কি আমার মিলটা কেন এই এফেক্ট হবে? আমার মিলের উপরে কেন এটা ধার্য হবে? তো আমাদের বক্তব্য হলো যে দুইটা প্রাইস যখনই থাকবে এটা একটা বৈষম্য দেখা দিবে। আমি যেটা বললাম যে আসলে এটা নীতি হতে পারে না। যাই হোক, আপনারা আপাতত আমাদের দিয়েছেন, কিন্তু এখন যে আপনার সম্মেলন হলো, যারা বা আপনার বিদেশি বিনিয়োগকারী এসেছিলেন, ওনারা তো এখন যাওয়ার পরে তারা এই জিনিসটা দেখবেন, দেখার পরে তাদের বক্তব্য কিন্তু তারা জানাবেন যে কোথায় কি করবে। তবে আমাদের বক্তব্য যে জিনিসগুলা আমাদের বাংলাদেশের বর্তমানে যেসব ইন্ডাস্ট্রিগুলা আপনার তথ্য আছে, দেশের জন্য 30% মিল বন্ধ, এগুলাকে আগে রক্ষা করার জন্য, দেশের সম্পদ রক্ষা করার জন্য আপনার এটা যে পরিকল্পনা করতে হবে, এটা এই বর্তমান সরকারকে আগে আসতে হবে এবং গ্যাস উত্তোলন করে আপনি আমাদের এই স্থানীয় শিল্পকে বাঁচানোর পরে আপনি টেক্সটাইলের জন্য, ইন্ডাস্ট্রি টেক্সটাইলের নতুন শিল্পের জন্য আমরা আহ্বান জানাবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে যদি আমাদের এই ফ্যাক্টরিতে গ্যাস নাই, আরো নতুন শিল্প করার জন্য আপনি এনে প্রাইস যদি বেশি পান, তখন কিন্তু আপনি আমাকে দিবেন না, পুরানটা আমার ধ্বংস হয়ে যাবে। অতএব এই জিনিসগুলো আমরা চাচ্ছি কেন? বৈষম্য বলতে সেই কারণে যে যখন আপনি দেখবেন যে ওখানে 33% বেশি, তখন আপনি আমাকে দিতে চাবেন না, বলবেন যে না এখানে দেওয়া যাবে। অতএব আমাদের বক্তব্য সর্বপ্রথমেই টেক্সটাইলের কথা আমি বলি। টেক্সটাইলের যে কোনো শিল্প আপনাকে করতে হলে গ্যাস বিদ্যুৎ দিতে হবে বলেছি। এখন আপনারা যেটা করবেন, যে ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে আসবে, এখানে আমার আর একটা প্রশ্ন আছে, বিদেশিরা আসুক, যারাই আসুক, এখানে আমাদের যে এনবিআরের স্বচ্ছতা বা এনবিআরের যে আপনার তদারকি কাস্টমের বিষয়, এগুলোর ব্যাপারে আরো কঠোর হতে হবে। আমাদের এখানে অনেক বন্ড মিছিল হচ্ছে, এগুলো লক্ষ্য রাখতে হবে। শুধু আমি ইনভেস্ট নিয়ে আসলাম, আমাকে দেখতে হবে যে আমি কত পরিমাণ এক্সপোর্ট করেছি, তার এগেনস্টে আমি কত পরিমাণ ইম্পোর্ট করেছি। আমাকে মিনিমাম 45% ভ্যালুয়েশন করতে হবে বাংলাদেশে। এটা আমাদের একটা অনুরোধ থাকবে বর্তমান সরকারের কাছে। আপনি একটা পলিসি মেকিং করেন যে তারা আমদানি করবে, কি পরিমাণ তারা রপ্তানি করবে। এখন যদি আমি $1 ইনপুট করি, $1 এক্সপোর্ট করি, আমার আউটপুট কি, আমার ভ্যালুয়েশন কি? অতএব টেক্সটাইলের ক্ষেত্রে এটা খুবই জরুরি
যে আপনাকে দেখতে হবে ভ্যালুয়েশন কত। তা আমাদের দৃষ্টিতে বাংলাদেশে যদি গার্মেন্টসের কোনো মিড গার্মেন্টসের বা এই ধরনের হয়, এটার উপরে 45% আপনার আমাদের ভ্যালুয়েশন আসা উচিত। অন্যথায় আপনি বিনিয়োগ দিবেন কিন্তু দেশের অর্থনীতি উন্নতি হবে না। তো এইসব বিষয়ে আমাদের যারা বর্তমানে যারা কাজ করছে এই বিদার বিদেশি বিনিয়োগ আনার জন্য আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করতে চাই। আপনারা আমাদের সহযোগিতা করেন, দেশীয় শিল্প বাঁচানোর পরে টেক্সটাইলের বিষয়ে ডিসিশন নেন এবং এই জিনিসটা দেশীয় শিল্পকে গড়ার জন্য আরো যা যা করার লাগে আগে প্রয়োজনীয় কোন জিনিসটা প্রয়োজন হবে, আপনাকে রাস্তা তৈরি করতে হবে, কোন এলাকায় দিবেন। এখন আমি যদি আরেকটা প্রস্তাব করি, আমাদের ডিপিএমসির আন্ডারে অনেকগুলা জায়গা পড়ে আছে মিল, আগে যেসব টেক্সটাইল মিল ছিল বন্ধ, এগুলার ব্যাপারে সরকার ডিসিশন নিতে পারে, ওখানে 4টা 5টা 6 জনকে ভাগ করে দিতে পারে। তো এই আইডিয়া করে আছে, কিন্তু সেখানে যে গ্যাস বিদ্যুৎ দিতে পারবেন কিনা সেটা আগে আপনাকে যাচাই করতে হবে। যাচাই করার পরে আপনি এখানে দেন। এখন আমার আরেকটা জিনিস আমাকে জানানো উচিত, আমাদের বাংলাদেশে বর্তমানে যে টেক্সটাইলের যে অবস্থা, কিছু কিছু মিল তারা চালাতে পারতেছে না বিভিন্ন কারণে। 1 নম্বর গ্যাস, 2 নম্বরে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে কিন্তু অনেক মিল বিক্রি হবে, বিক্রি করার জন্য তৈরি আছে, ড্যানিম বলেন, স্পিনিং বলেন, টেক্সটাইল বলেন, বহু মিল কিন্তু মালিকরা বিক্রি করার জন্য চিন্তায় আছেন। আমার মতে আপনি টেক্সটাইল খাতে নতুন বিনিয়োগ না এনে আপনি যারা বিদেশি আছে ওনাদেরকে নিয়ে বসাই দেন। আমাদের যে পুরো মিল বিক্রি করতে চাচ্ছে এখানে আপনারা জয়েন্ট ভেঞ্চারে আসেন, বিদেশিদেরকে বলেন জয়েন্ট ভেঞ্চারে আসতে, অথবা এই রেডি মিলটা কিনে নেই, অথবা এই মিলটা ভাড়া নিয়ে এখানে তাদের টেকনোলজি ইস্যু করে তারা ইউজ করে উৎপন্ন করুক। কিন্তু এখন এখানে চালাইতে হলে যে জিনিসটা লাগবে সোলার বা অন্যান্য এনার্জি লাগবে, সেই এনার্জিটা হলো মেন। এখন বিদেশি যারা বিনিয়োগ করবেন তারা যদি এসে ওই ফ্যাক্টরিতে করে তারা কালকে ওই প্রোডাকশনের মুনাফা নিতে পারবে। কিন্তু এখন নতুন করে যদি টেক্সটাইলের জন্যটা শুধু আমাদের একটা বক্তব্য থাকলো, এটা সরকার বিবেচনা করবেন। আমাদের নিজস্ব যে সম্পদ, আমাদের নিজস্ব ব্যাংকের পুঁজি, এগুলা যেন কোনো অবস্থায় ধ্বংস হয়ে না যায়। অনেক ধন্যবাদ জনাব খোরশেদ আলম। আমরা নিশ্চয়ই সরকার আসলে আপনার এই যে পরামর্শগুলো সেগুলো নিয়ে বিবেচনা করবেন, কারণ এই সরকার বিনিয়োগ বাড়াতে চায়, এই সরকার ব্যবসা বাণিজ্য পরিবেশ তৈরি করতে চায়। আমরা সেটির আসলে বাস্তবায়ন নিশ্চয়ই আপনারা দেখতে চান, সাধারণ মানুষ, দেশের মানুষ দেখতে চায়। সে বিষয়ে সরকার নিশ্চয়ই বিবেচনা নেবেন বলে আমরা আশা করছি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব খোরশেদ আলম আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, বিজনেস আওয়ারে সময় হলো একটি বিরতির, ফিরবো আরো খবর নিয়ে, সাথে থাকুন। আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে শেয়ার বাজারের খবর। শেয়ার বাজারের খবর জানাবো ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট থেকে। লেনদেন চলছে নেতিবাচক ধারায়, গতকালের মতোই আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ডিএসইএক্স ইন্ডেক্স 20 পয়েন্ট কমেছে, অবস্থান করছে 5142 পয়েন্টে। ডিএসই সরিয়া ইন্ডেক্স কমেছে 8.2 পয়েন্ট, অবস্থান করছে 1157। ডিএস30 অবস্থান 1896, কমেছে 15 পয়েন্ট, অর্থাৎ ভালোই দরপতন হয়েছে। কিন্তু সপ্তাহের এই প্রথম দিনে, গত কর্মদিবস অর্থাৎ বৃহস্পতিবারও আমরা দেখেছি যে বড় ধরনের পতন হয়েছিল ঢাকার পুঁজিবাজারে। এবং লেনদেনের পরিমাণ আমরা যদি দেখতে চাই, এই মুহূর্তে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 300 কোটি টাকার, এবং লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে বেশিরভাগ কোম্পানির কিন্তু দাম কমেছে। 237টি কোম্পানি এবং মিউচুয়াল ফান্ডের দাম কমেছে, বেড়েছে 103টির, এবং অপরিবর্তিত আছে 55টি কোম্পানির শেয়ারের দর। এবারে জানাবো মুদ্রা, স্বর্ণ এবং রূপার বাজারের আপডেট ও দরদাম। মুদ্রার বিনিময় মূল্য মার্কিন ডলারের এই মুহূর্তে স্থিতিশীল অবস্থা রয়েছে। আমরা দেখতে পাচ্ছি দেশের বাজারে রিজার্ভের যে স্থিতি অবস্থা, তারই প্রভাব আমরা মার্কিন ডলারে আমরা দেখছি। গত অন্তত 6 মাস ধরে খুব বেশি ওঠানামা করতে আমরা দেখিনি, যেখানে এই মুহূর্তে বিক্রি হচ্ছে 122 টাকায় মার্কিন ডলার, এবং বাণিজ্যিক ব্যাংকগুলো ডলার কিনছে কিন্তু 121 টাকায়। ইউরো কেনা হচ্ছে 127 টাকায়, বিক্রি করছে তারা 131 টাকায়। পাউন্ডের কেনা দর 149, বিক্রয় 154। চীনা ইউয়ান 15 টাকা 50 পয়সায় কিনে 17 টাকা 30 পয়সায় বিক্রি করা হচ্ছে। সৌদি রিয়ালের কেনা দর 32 টাকা, বিক্রয় 33 টাকা 10 পয়সা। ভারতীয় রুপি 1 টাকা 32 পয়সায় কেনা হচ্ছে, বিক্রি হচ্ছে 1 টাকা 42 পয়সায়। স্বর্ণের দরদাম জানাতে চাই,
1,63,000 টাকারও বেশি দামে প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে দেশের বাজারে। 21 ক্যারেটের দাম পড়ছে 1,55,000 টাকার বেশি, 18 ক্যারেটের স্বর্ণের দাম 1,33,541 টাকা এবং সনাতন স্বর্ণ বিক্রি হচ্ছে 1,10,271 টাকা প্রতি ভরি। রূপার দরদাম জানাবো। 22 ক্যারেট রূপা প্রতি ভরির দাম 2,578 টাকা, 21 ক্যারেট 2,449, 18 ক্যারেট 2,111 এবং সনাতন রূপা বিক্রি হচ্ছে 1,586 টাকায়। দর্শক, এই মুহূর্তে বিজনেস আওয়ারে আরও একটি বিরতির সময় হয়েছে। ফিরছি দেশ ও বিশ্ব বাণিজ্যের আরও খবরাখবর নিয়ে, সাথে থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস আওয়ারে। এবারে জানাবো জনপদের শিল্প ও বাণিজ্যের খবর। বঙ্গোপসাগরে যে কোনো প্রজাতির মাছ আরোহণের উপর 58 দিনের নিষেধাজ্ঞা আজ থেকে কার্যকর হয়েছে। আগামী 11 জুন পর্যন্ত এই নিষেধাজ্ঞা চলবে। এ সময় জেলেদের মাথাপিছু 78 কেজি করে চাল দেবে সরকার। নিষেধাজ্ঞা চলাকালে জেলেরা সমুদ্রে মাছ ধরার কাছ থেকে বিরত থাকবেন এবং বরাদ্দকৃত চাল পাবেন। সামুদ্রিক মৎস্য বিধিমালা অনুযায়ী প্রতি বছর 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই সময় সমুদ্র এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী এবং মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়মিত টহল দেবে। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে বরগুনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমন শিকদার। সুমন, সময়সীমা এবার কিছুটা কমানো হয়েছে, কারণ ভারতের সাথে যেহেতু বাংলাদেশের এই মিল রাখার জন্য এই সময়সীমা, নিষেধাজ্ঞার যে আরোপের সময়সীমা সেটি কমানো হয়েছে। কারণ কৃষকদের অভিযোগ ছিল যে ভারতের আসলে যেহেতু নিষেধাজ্ঞার সময়টা কম থাকে, তারা আগে ভাগে সমুদ্রে যেতে পারে এবং সেক্ষেত্রে তারা আগে আরও বেশি মাছ ধরতে পারে। এবার যেই ভারতের সাথে মিল রাখা হয়েছে, এতে কৃষকরা বা জেলেরা কি বলছেন, তারা কি খুশি কিনা? ধন্যবাদ শাহাদাত আপনাকে। আপনি যেমনটা বলছিলেন যে এই যে নিষেধাজ্ঞাটি, এটি কিন্তু এবছর প্রথমবারের মতো ভারতের সাথে মিল রেখে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এর আগে বিগত বছরগুলোতে আমরা দেখেছি যে ভারত এবং বাংলাদেশ ভিন্ন ভিন্ন সময়ে এই নিষেধাজ্ঞা দিয়ে আসছিল এবং এর ফলে উপকূলীয় যে জেলেরা রয়েছে তাদের একটি অভিযোগ ছিল যে ভারতীয় ট্রলার কিন্তু বাংলাদেশের জলসীমানায় প্রবেশ করে বাংলাদেশের জলসীমানা থেকে মৎস্য সম্পদ আহরণ করে নিয়ে যায় এবং এই অভিযোগটি দীর্ঘদিনের এবং সেই জায়গা থেকে এবছর বাংলাদেশ সরকারের মৎস্য বিভাগ কিন্তু এই উদ্যোগটি নিয়েছে এবং ভারতের সাথে মিল রেখে তারা এই নিষেধাজ্ঞা দিয়েছে এবং এই যে নিষেধাজ্ঞা আজকে শুরু হয়েছে, এটি কিন্তু আগামী 11 জুন পর্যন্ত বলবৎ থাকবে বলে মৎস্য বিভাগের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। এবং আমি আরেকটা বিষয় একটু আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই যে নিষেধাজ্ঞা, এই নিষেধাজ্ঞার ফলে জেলেরা যে খুশি প্রকাশ করেছে সেটি আমরা সকাল থেকে জানাচ্ছিলাম এবং এই নিষেধাজ্ঞার কারণে আমরা আমাদের সাথে একজন মৎস্য গবেষক, যিনি বেশ কিছুদিন ধরে মৎস্য গবেষণা কাজের সাথে সম্পৃক্ত রয়েছেন এবং তার কাছে জানতে চাই যে অর্থনীতিতে আসলে এই যে 58 দিনের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, অর্থনীতিতে এটি কি ধরনের প্রভাব ফেলবে, বিশেষ করে মৎস্য অর্থনীতির ক্ষেত্রে। দেখুন, প্রথমেই আপনাকে আমি বরগুনার যে পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র, এটি কিন্তু বিখ্যাত বাংলাদেশের মধ্যে মৎস্য আহরণের জন্য। সেই মৎস্য আহরণ কেন্দ্রেরই গত 3 বছরের যে মাছ আহরণের চিত্র, সেটি আমরা লক্ষ্য করলে দেখা যাবে 22-23 অর্থ বছরে থেকে এই বর্তমান অর্থ বছরে মাছের আহরণ কিন্তু তুলনামূলক কমেছে, বিশেষ করে ইলিশের আহরণ। আর সেক্ষেত্রে বিগত বছরগুলোতে যখন অবরোধ দেওয়া হতো, 65 দিনের অবরোধ দেওয়া হতো, সেই সময় কিন্তু ভারতের অবরোধ থাকতো না সমুদ্রে, সে কারণে ভারতের জেলেরা মাছ শিকার করে নিয়ে যেত বলে অভিযোগ ছিল জেলেদের। এই কারণে এবছর ভারতের সাথে মিল রেখে যেহেতু অবরোধ দেওয়া হচ্ছে, এটি সুফল বয়ে আনতে পারে। একই সাথে আরেকটি বিষয় আমাদের খেয়াল রাখতে হবে যে মৎস্য অবতরণ কেন্দ্রের পাশে যে অবৈধ মার্কেটগুলো রয়েছে, যেখানে মাছ এনে বিক্রি করা হয়, চোরাই মার্কেট বলে, চরদুয়ানি কিংবা ওখানে রোহিতা নামক স্থান, সেই মার্কেটগুলো যাতে সচল না থাকে, বড় কলগুলো এই সময় যাতে সচল না করে। কারণ জেলেদের এখনো অভিযোগ রয়েছে যে এই যে অবরোধ শুরু হয়েছে তার 2 দিন আগে
কিছু প্রভাবশালীদের ট্রলার কিন্তু সমুদ্রমুখী হয়েছে। এতে কিন্তু জেলেরা বেশ ক্ষুব্ধ, ব্যবসায়ীরাও ক্ষুব্ধ। এভাবে যদি চলতে থাকে, এই কার্যক্রম যদি বন্ধ না করা হয়, তাহলে কিন্তু মাছের উৎপাদন ব্যাহত হবে। তবে আপনি যেমনটা বলছিলেন যে প্রভাবশালীরা এখনো হচ্ছে গভীর সমুদ্রে তাদের ট্রলারগুলো যেয়ে থাকে, এবং আমাদের কাছে জেলেদের কাছ থেকে বিভিন্ন অভিযোগ রয়েছে যে তারা সুন্দরবনের বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়ে থাকে, এবং এই সুন্দরবন কেন্দ্রিক এলাকাগুলোতে অভিযান পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আসলে কোনো উদ্যোগ দেখছেন কিনা আপনি? আসলে তারা অভিযান করে, এখন অভিযানটা আমরা ওই ধরনের ফলপ্রসূ কোনো অভিযান আমরা এখন পর্যন্ত দেখছি না। কেননা যদি ফলপ্রসূ অভিযান হয় তাহলে কিন্তু মাছের উৎপাদন বাড়ার কথা। তাহলে তো ইলিশ, এই যে জেলেরা এখন যাবেন নদীতে, তো এখন অবরোধ নেই, স্থানীয় যে নদ নদী সেখানে অবরোধ নেই। জেলেদের কাছে জিজ্ঞেস করবেন, জেলেরা বলবে যে নদীতে মাছ নেই, তাহলে মাছ কোথায় গেল? ধন্যবাদ। শুনছিলেন যে আসলে আমাদের কাছে যে মৎস্য গবেষক আমাদের সাথে উপস্থিত ছিল, তিনি যেটা বলছিলেন যে এই যে নিষেধাজ্ঞাটি যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, বিশেষ করে কোস্টগার্ড, নৌবাহিনী, পুলিশ এবং মৎস্য বিভাগ, তারা যৌথভাবে যদি অভিযান পরিচালনা করার মাধ্যমে অবৈধ যে ট্রলারগুলো এখনো গভীর সমুদ্রে রয়েছে সেগুলোকে যদি দমন করতে পারে, তাহলে কিন্তু এই যে নিষেধাজ্ঞা, এটি সুফল উপকূলীয় জেলেরা ভোগ করতে পারবে। এই ছিল আমার কাছে বরগুনা থেকে সবশেষ পরিস্থিতি। ফিরে যাচ্ছি স্টুডিওতে শাহাদাতের কাছে। শাহাদাত। সুমন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা আবারও যাচ্ছি জাতীয় রাজস্ব ভবনে, সেখানে প্রাক বাজেট আলোচনার আমরা শুনে আসতে চাই। মাঠে গিয়ে যদি কাজটা যদি না হয়, আমি এসি রুমে বসে কিন্তু করদাতা আহরণ করতে পারবো না। আমাদের একটা জরিপ ডিপার্টমেন্ট আছে, একটা ডিপার্টমেন্ট, সেই জরিপ ডিপার্টমেন্ট থেকে আমরা কতটুকু আসলে ট্যাক্স রিটার্ন ফাইলার বের করে আনছি। প্লাস 1984-এ আপনার একটা কি ছিল, আপনার স্পট অ্যাসেসমেন্টের একটা বিধান ছিল। স্যার দেখেন, আজকে আমাদের এই ব্যবসায়ীরা যারা আসছেন সবাই ইন্ডাস্ট্রি করতে যাচ্ছেন। ইন্ডাস্ট্রি না করলে আমার এমপ্লয়মেন্ট জেনারেট ক্রিয়েট করা যাবে না স্যার। আমাকে ইন্ডাস্ট্রিকে ফোকাস দিতে অনেক বেশি। তাহলে আমরা যদি করদাতা যদি না পাই, ভালো করদাতা যদি না পাই, সবার হাতে যদি করের ভারটা যদি না যায়, তাহলে কিন্তু আমরা পাবো না। এই জন্য আমরা খবর পৌঁছে নেই, আমরা কিন্তু শুরু করছি সারা দেশে। জি স্যার, রোজার মধ্যে একটু বন্ধ ছিল, এখন আবার শুরু। জি স্যার, এটা যদি হয় তাহলে আমরা পরে ইনকাম ট্যাক্সে একই সময় তারা ভ্যাট রেজিস্ট্রেশন হচ্ছে, যেটা একসাথে করা। জি স্যার, ভ্যাট এবং ইনকাম ট্যাক্স একসাথে কাজ করে। জি স্যার। স্যার, আমাদের ব্যবসায়ীরা কিন্তু অনেক ধারে জর্জরিত, মানে বিশেষ করে পিএসআর কালেকশনটা তার জন্য অনেক বার্ডেনসাম। তো আমরা মনে করছি এনবিআর এর উদ্যোগে আপনি নিচ্ছেন যে সিটি কর্পোরেশন, পৌরসভার সাথে আপনি হয়তো কথাবার্তা বলছেন, কিন্তু এদেরকে কিভাবে এনফোর্স করা যায়? তারা ট্রেড লাইসেন্স যখন ইস্যু করবে তখন যেন তারা অবশ্যই যেন কি নেয়, পিএসআরটা নেয়। স্যার, আপনি অনেক গাড়ির দোকান পাবেন, অনেক গাড়ির দোকান ভর্তি, মানে এই দোকানদারে ভর্তি, কিন্তু এই যে এত তারা ব্যবসা করছে, কেউ কিন্তু ট্যাক্স দিচ্ছে না স্যার। কারণ হচ্ছে কি, তার ওই ট্রেড লাইসেন্স ছাড়াই সে কিন্তু কি ব্যবসাগুলো করে যাচ্ছে, এবং করলেও স্যার ওইটার ওই পরিমাণ কি ট্যাক্সটা তারা পাচ্ছে না। তো জন্য আমরা মনে করি স্যার, এই জায়গায় আপনারা এই যারা প্রফেশনাল, যারা বডি আছে, লাইসেন্সিং অথরিটি আছে, তাদের সাথে আপনারা ঘন ঘন বসেন। এবং লাস্ট যে জিনিসটা আমরা আয়কর রিটার্নের জন্য বলবো যে স্যার, যারা নতুন করদাতা তাদেরকে একটু স্যার কমফোর্ট দেন। আমি জানি আপনি অলরেডি অডিট সিলেকশনসের জন্য অটোমেটেড পদ্ধতি নির্বাচন করার চেষ্টা করেছেন, পার্সোনাল ট্যাক্স ফাইল অডিট না করার জন্য নির্দেশনা দিয়েছেন, কিন্তু এটা তো চিরজীবন চলবে না। সবাইকে কমফোর্ট দাও যে তোমরা আগে অনলাইনে রিটার্ন দাও, আমরা কিছুটা পিরিয়ড তোমাদেরকে আমি কি অডিটের বাইরে রাখবো, যাতে নতুন করদাতারা আগ্রহী হয় যে শুরুতেই তারা অডিটের বেড়া গেলে করবে না। এর মাধ্যমে আমরা মনে করি ইনকাম ট্যাক্সের আপনার ফাইলার বাড়ানো যাবে। স্যার, মূসকে কিভাবে ভ্যাট বাড়ানো যাবে? মূসকে যদি আপনি চিন্তা করেন স্যার, সবচেয়ে বড় যে জায়গায় আপনি যে কোনো প্রোডাক্ট চিন্তা করবেন, উৎপাদনকারী এবং আমদানিকারক থেকে আপনি ভ্যাট পাবেন। তারপরে যে পর্যায়টা আছে ডিস্ট্রিবিউশন, রিটেইল এবং আরো যে কাস্কেটগুলো আছে, এখানে কিন্তু অন্ধকার। কারণ ডিস্ট্রিবিউশন পর্যায়ে একজন ডিস্ট্রিবিউটরের কিন্তু ম্যান্ডেটরি ভ্যাট রেজিস্ট্রেশন বিধান নাই। কারণ এই যে পরিবেশক করছে, তাকে যদি আমি যদি ভ্যাট আইনের আওতায় আনতে না পারি, মানে রেজিস্ট্রেশনের আওতায় আনতে না পারি, তাহলে আমার সেকেন্ড কাস্কেটটা শেষ। তারপর দর্শক, আমরা শুনছিলাম প্রাক বাজেট আলোচনায় কথা বলছিলেন অর্থনীতিবিদরা। এবার আমরা চলে যাচ্ছি, আমাদের দেশের আরো সংবাদ রয়েছে। বাজারে পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকলেও এখনো কমছে না চালের দাম। এ বিষয়ে আরো খবর জানাতে কুষ্টিয়ার চালের মোকাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহতাবউদ্দিন খান লালন। চালের দাম নিয়ে কি বলছেন আড়তদাররা, কি পরিস্থিতি, কেন কমছে না দাম? শাহাদাত, আমি কুষ্টিয়ার খাজানগরের যেসব মিলার এবং ব্যবসায়ী রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা চালের দাম না কমার বিষয়ে যে ব্যাখ্যা দিচ্ছেন না, সেটি হচ্ছে যে তারা বলছেন যে বড় মৌসুমের ধান কিন্তু তারা এখনো হাতে পাননি। যদিও হাওড় অঞ্চলে বড় মৌসুমের যে ধান সেটি কিন্তু কাটা শুরু করেছেন কৃষকরা, কিন্তু সেই ধান কিন্তু এখন পর্যন্ত কুষ্টিয়ার যে চালের মোকাম বা খাজানগরের যে চালের মোকাম সেখানে কিন্তু এখনো এসে পৌঁছায়নি বা তারা হাতে পাননি বলে তারা বলছেন। ফলে
তাদেরকে কিন্তু গত আমন মৌসুমের যে ধান যেটি বাড়তি দামে আসলে তাদেরকে কিনতে হচ্ছে এবং সেই ধান থেকেই কিন্তু চাল উৎপাদন করতে হচ্ছে, ফলে এই চালের বাজারের উপরে প্রভাব পড়ছে। মিলার এবং ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে বড় মৌসুমের ধান পুরো দমে ওঠা শুরু হলে কিন্তু এই চালের বাজারের উপরে প্রভাব পড়বে। তার আগে কিন্তু আসলে চালের বাজারে আসলে প্রভাব পড়ার কোনো সম্ভাবনা তারা দেখছেন না। তারা বলছেন যে গত আমন মৌসুম থেকে কিন্তু আসলে ধানের যে দাম বৃদ্ধি হয়েছিল সেই বৃদ্ধি দাম কিন্তু এখনো বাজারে বিদ্যমান, ফলে প্রতিমন ধান ক্রয় করে তাদের যে দামে ক্রয় করতে হচ্ছে সেইটার উপরেই কিন্তু আসলে চালের দাম নির্ধারণ করতে হয় এবং খরচ বৃদ্ধি হয়, ফলে কিন্তু আসলে তাদেরকে উচ্চ মূল্যেই আসলে চাল বিক্রি করতে হচ্ছে। আমি এখানকার খুচরা ব্যবসায়ীদের সাথেও কথা বলেছিলাম। খুচরা ব্যবসায়ীরা যেটি বলছেন যে আসলে চালের দামটি মূলত নির্ধারণ হয় মিলিয়েট থেকে, অর্থাৎ মিলাররা যেভাবে চালের দাম নির্ধারণ করে থাকেন সেভাবেই কিন্তু আসলে খুচরা বাজারে চাল বিক্রি করতে হয় তাদের, ফলে চালের দাম বৃদ্ধির সাথে খুচরা ব্যবসায়ীদের কোনো ধরনের কোনো সংশ্লিষ্টতা নেই। তবে মিলাররা দাবি করছেন যে বড় মৌসুমের ধান উঠতে এখনো 1 মাস সময় লাগবে, এই সময়ের মধ্যেই কিন্তু আসলে চালের দাম কমার কোনো সম্ভাবনা নেই এবং তারা বলছেন যে এই বড় মৌসুমের ধান পুরোপুরি ওঠা শুরু হলে চালের বাজার কিছুটা কমে আসবে। আর সরকারিভাবে কিন্তু আসলে এই বাজারটি নিয়ন্ত্রণের জন্য জেলা প্রশাসনের যেসব উইং রয়েছে তারাও কিন্তু চেষ্টা করছেন। তারাও বলছেন যে আসলে বড় মৌসুমের ধান সম্পূর্ণভাবে ওঠা শুরু হলে চালের বাজারের উপরে প্রভাব পড়বে। তো এই ছিল কুষ্টিয়ার মোকাম থেকে চালের বাজার নিয়ে সর্বশেষ। শাহাদাত। লালন, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এরই সাথে শেষ হলো বিজনেস আওয়ারের আজকের আয়োজন। সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।